সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে বিশেষ আলোচনার যে ব্যবস্থা করেছি, আমরা তার শিরোনাম রেখেছি শেখ হাসিনা ও বদলে যাওয়া বাংলাদেশ। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক কৃষিমন্ত্রী, বাংলাদেশের অন্যতম বর্ষিয়ার নেত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের, চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের মতামত দিতে পারেন। এই জন্য আপনারা টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে চাইলে আপনার পরিচয় দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। তো মতিয়া আপা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে আমাদের মাননীয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তার ৭৪তম জন্মদিন। অনেক ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় পেরিয়ে তাকে অনেকবার হত্যা চেষ্টা করা হয়েছে, সবকিছু বাধা পেরিয়ে আজকে বাংলাদেশকে তিনি এইরকম একটা জায়গায় নিয়ে এসেছেন। তো তার ব্যক্তিত্বের সবল দিকগুলো আপনি কি খুঁজে পান, যে কোন দিকগুলো আপনার সবচাইতে টানে শেখ হাসিনার ব্যক্তিত্ব? মতিয়া চৌধুরী যদি বলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি একই সঙ্গে একজন বাঙালি যে নারী, তার চলনে বলনে সেটি পরিষ্কারভাবে পরিশীলিতভাবে ফুটে ওঠে। কিন্তু এই চলার যে ভিতরে আমরা দেখতে পাই, দেশের জন্য অগাধ মমতা, তার পিতার মতোই দেশের মানুষের জন্য অগাধ। একই সাহিত্যের ছাত্রী আমরা জানি, বাংলা সাহিত্য বিজ্ঞান মনস্কতা, এটি আমাকে তিনি বিজ্ঞান মনস্ক বলেই আজকে বাংলাদেশ স্যাটেলাইটের যুগে প্রবেশ করতে পেরেছে। তিনি বিজ্ঞান মনস্ক বলেই আজকে বাংলাদেশে এই করোনা কালে দেখুন, আমরা কিন্তু সবাই ঘরে বন্দী হয়ে যেতাম। মোবাইলের চিন্তাটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, তারই চিন্তা। আপনারা জানেন যারা সেই সংবাদের জগতে কাজ করেন, যে এটি মোবাইলের পারমিশনটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে এই বাংলাদেশের মানুষ এত সস্তায় মোবাইল ব্যবহার করতে পারছে। মোবাইলের ফলে আজকে এই করোনা কালেও ঘরে বন্দি থেকে শুধু মোবাইল নয়, আজকে তারা আরো অন্যান্য ভাবে যোগাযোগ করতে পারছে, যেমনটি আমরা আপনাদের সঙ্গে করতে পারছি। আজকে যে প্রযুক্তির যে মানে সেই ব্যবহারটা করে আমি বাসায় বসে আরটিভির সঙ্গে কথা বলছি, এটি কি শেখ হাসিনা যদি ক্ষমতায় না আসতেন আমরা কেউ চিন্তা করতে পারতাম? তিনি বাংলাদেশকে বিশ্বের সামনে পরিচিত করেছেন, সেটি শুধু নয়, বিশ্বকে বাংলাদেশের সামনে নিয়ে এসেছেন। এবং আজকে বাংলাদেশের মানুষ বলতে পারে আমি এটা চাই, বা আমি পৃথিবীর এই জিনিসটা আমাদের দেশে চাই। এই বলার যে অধিকার এবং এই দীক্ষা, এই শিক্ষা এবং জ্ঞান, এই জিনিসটি কিন্তু সাধারণ মানুষের ভিতর সঞ্চারিত করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি একই সঙ্গে, আমি যে কথা বলছি যে ওনার যে বিজ্ঞান মনস্কতা, উনি সাহিত্যের ছাত্রী, কিন্তু আমি তিনবার কৃষি মন্ত্রণালয়কে পরিচালনা করার সময় দেখেছি, যখনই নতুন কোনো টেকনোলজি আমি ওনার সঙ্গে আলাপ করেছি এবং যেটা আমাদের দেশের সঙ্গে খাপ খাওয়ার ব্যাপারে বিস্তারিতভাবে ওনার সঙ্গে যেটাকে বলে মত বিনিময় হয়েছে, এবং এরপরে যখন বলেছি যে এটা আমাদের দেশে যেখানে জমি কম মানুষ বেশি সেখানে এটা দরকার, আমি কোনোদিন ওনার কাছ থেকে না শুনি নাই। আর তিনি বলতে পারতেন যে জিনিসটা একটু দেখি বুঝি, কিন্তু উনি বলছেন যদি এটা নিরাপদ হয়, যদি এটা দেশের মানুষের কাজে লাগে, আগে মনে করতে হবে যে আমাদের মানুষকে খাওয়াতে হবে। তার জন্য আমরা বিজ্ঞানের বিভিন্ন সেই বিষয়গুলোকে আয়ত্ত করবো এবং ব্যবহার করব। যেমন ধরুন, আমি একটা কথা বলি, জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিএম ফুড, এটা নিয়ে আমাদের দেশে ওয়ান স্কুল অফ থট আছে যারা এটার ঘোরতর বিরোধী। কিন্তু আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই জিএমও নিয়ে আমরা জিএমও জগতে প্রবেশ করব বলে তার সঙ্গে বিস্তারিত আলাপ করলাম, উনি বললেন এগিয়ে যান,
কেননা তবে নিরাপত্তার দিকটি খেয়াল রাখবেন। এইভাবে যে আমি বললাম যে খালি পদ্মা সেতু বা স্যাটেলাইট না, প্রত্যেকটি ব্যাপারে তার যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এটি আমাকে অবাক করে, এটি আমাকে বলতে গেলে বিমোহিত করে যে স্রেফ বাংলা সাহিত্যের ছাত্রী হয়ে, এটা ঠিক যে উনি পৃথিবীর অনেক জায়গায় তাকে মানে বাধ্য হয়েও থাকতে হয়েছে, আবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে বা বিরোধী দলের নেত্রী হিসেবে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, কিন্তু সেখানে গিয়ে শুধুমাত্র সেই খালি সাইট সিইং বা ইত্যাদি এগুলো করে কিন্তু তিনি আসেননি। উনি সেখানকার উন্নতির কারণটা বুঝতে চেষ্টা করেছেন, সেই সমস্ত দেশ কিভাবে সেই দারিদ্র্যকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে গেছে সেগুলোর কারণ তিনি খুঁজে বের করতে চেষ্টা করেছেন। বিশ্ব খাদ্য সংস্থার যে কনফারেন্স যেখানে হয় সেই রোমে ওনার সঙ্গে আমি গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি কিভাবে সেই সরকার প্রধানদের সঙ্গে তিনি অত্যন্ত সাবলীল ভাবে সেই খাদ্য সমস্যা, খাদ্যের উৎপাদন বৃদ্ধি এবং বৈজ্ঞানিক ভাবে সেই দৃষ্টিকোণ থেকে এগুলোকে কিভাবে সারা পৃথিবীর মানুষের সেই ক্ষুধার্ত বুভুক্ষ মানুষের জন্য এগুলো ব্যবহার করা যায়, তিনি অবলীলাক্রমে সাবলীল ভাবে এগুলো আলাপ করে যাচ্ছেন। কাজেই আমি প্রথম যে মানে বিষয়টি ওনার কাছে আমাকে আকৃষ্ট করেছে যে এই ধরনের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সাধারণত মানে দেখা যায় না, অথচ ওনার সেই দিকটি আছে। এবং একই সঙ্গে আর সেই সঙ্গে হলো দৃঢ়চেতা মনোভাব। উনি একবার সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত নেওয়ার আগে উনি অনেক চিন্তা করেন, এটা ঠিক, হুট করে হঠকারী সিদ্ধান্তে উনি যান না, কিন্তু নেওয়ার পরে সবাই যতই মানে ইতস্তত করুক ওনার ভিতরে আমি কোনো ইতস্তত ভাব দেখিনি। উনি সাবধানতা অবলম্বন করেন, কিন্তু ইতস্ততা মানে যাব কি যাব না, যেতে চাই কিন্তু কেন যাব, সেই কবিতার ভাষায় সেই জিনিসটি আমি ওনার ভিতরে দেখিনি। যেতে চাই, কেন যাব আগেই ঠিক করেন, কি কারণে যাব এবং লক্ষ্য ঠিক করে আমি সেখানে যাব, আমাকে যেতে হবে। এই জায়গাটিতে ওনার যে ইস্পাত কঠিন দৃঢ়তা সেটা অত্যন্ত প্রণিধানযোগ্য। একই সঙ্গে আমি দেখেছি যে তার সঙ্গে ওনার সঙ্গে আমি বিভিন্ন রাজনৈতিক সফরে দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানে অত্যন্ত সহজভাবে নিচের দিকের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ কবে বঙ্গবন্ধুর সঙ্গে কে কথা বলেছিল সেটা নিয়ে যখন ওনার সামনে উপস্থিত হয়, উনি অত্যন্ত সহজভাবে সে তাদের সঙ্গে মানে সেই কথার আদান প্রদান শুধু না ভাবের আদান প্রদান করতে পারেন। এই যে সহজিয়া ভাবটা এটা কিন্তু অত্যন্ত মানে প্রণিধানযোগ্য, এইটা সবার ভিতরে থাকে না। আমরাও অনেক সময় একটা নতুন পরিবেশে যেভাবে একটু মানে আড়ষ্ট হয়ে যাই, কিন্তু সাবধানতা অবলম্বন করেন কিন্তু আড়ষ্ট হন না, যার জন্য সেই মানে যে কোনো পরিবেশে পরিস্থিতি অভিযোজন করে নিতে পারেন, খুব দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন, এটা অনেক বড় ক্ষমতা। আমরা যখন 15ই ফেব্রুয়ারিতে 91 মানে 81 দিকে আমরা যখন জেলে গেলাম, মানে প্রথমে 29 নম্বর মিন্টো রোডে আমরা কয়েকদিন ছিলাম, দুই দিন, তার সেখানে সেফ কম্বল, রুটি আর ডাল। ওনার ভিতরে কোনো এই নিয়ে যে আমি ডাল রুটি খাচ্ছি এবং সেই রুটিরও যে চেহারা যাই হোক, কিন্তু কম্বল দিল, আমরা উনি একেবারে স্বাভাবিকভাবে সেটাকে গ্রহণ করলেন। এটা কেউ বলতে পারেন যে উনি তো নির্বাসনে ছিলেন, উনি অনেক কষ্ট করেছেন, কাজেই এখানকার কষ্ট সেই তুলনায় কি না, উনি অন্তত কম্বলের উপরে বিদেশে নির্বাসনে শুয়েছিলেন, এরকম কোনো ঘটনা কেউ বলতেও পারবে না, সেটা ঘটেও নি। কিন্তু এটাও ঠিক যে এই যে যখন উনি দায়িত্ব পেলেন 81 সালে, ওনার সামনে তখন কিন্তু মানে দুটি তার ছেলে এবং তার মেয়ে জয় এবং পুতুল, তারা তখন কি জয় এমনকি কৈশোরে কেবল পা দিয়েছে আর পুতুল তো ছোট, এই দুটি বাচ্চাকে নিয়ে সেই বাংলাদেশের যেখানে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি, সেখানে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ানো
কিন্তু উনি তো দায়িত্ব অবহেলা করেননি, দায়িত্বকে মানে দেখে সেই কঠিন দেখে সেখান থেকে পিছপা হননি সেই। এবং আমি মানে এটা আমার খুব আল্লাহর বোধহয় বিশেষ রহমত যে দুটো বাচ্চাই সে জয়ও মানুষ হয়েছে, পুতুলও মানুষ হয়েছে। তারা কেউ সেই অবাধে টাকাও উড়ায় না, তাদের আয়ের উৎস আছে এবং সেই উৎস অত্যন্ত বৈধ উৎস এবং সাধারণ মানুষের সঙ্গে সেই তারা এই কথাটা জোরে সঙ্গী। আমি এই জায়গাটাতেও এই যে শিক্ষা মা হিসাবে, কেননা আমরা জানি ডক্টর ওয়াজেদ অত্যন্ত মানে খ্যাতিমান একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন। জি হ্যাঁ, বিজ্ঞানী ছিলেন। বিজ্ঞানীরা তো একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়। উনি এটা দায়িত্ব পালন করেছেন এবং সেই ৭৫-এর 15ই আগস্টের পরে নিশ্চয়ই মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পাশে নীরবে দাঁড়িয়েছেন, কিন্তু যেটাকে বলে সংসার যাত্রা নির্বাহ করা, যেটাকে বলে উনি উপার্জন করেছেন, কিন্তু সংসারকে চাকা ঠেলে সেটাকে গুছানো, প্রতিদিনকার সংসার যে ব্যবস্থাপনা করা সেটা ওনাকে করতে হয়েছে। এ নিয়ে আমরা আরো কথা বলবো মতি আপা। এই মুহূর্তে বাংলাদেশে আমরা একটা ছোট্ট বিরতি নিব। প্রিয় দর্শক, আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে আরটিভির বিশেষ আয়োজনে আমরা কথা বলছিলাম শেখ হাসিনা ও বদলে যাওয়া বাংলাদেশ। সঙ্গে থাকুন, একটু পরেই আমরা আলোচনা ফিরে আসবো। প্রিয় দর্শক, আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান এই মুহূর্তে বাংলাদেশ, আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ মাননীয় প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনে আমরা আরটিভিতে বিশেষ যে আয়োজন করেছি, আমরা তার শিরোনাম দিয়েছি শেখ হাসিনা ও বদলে যাওয়া বাংলাদেশ। আমাদের সঙ্গে এই আলোচনায় বিরতির আগে থেকে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্যতম বর্ষিয়ান রাজনীতিবিদ বেগম মতিয়া চৌধুরী। আমরা বিরতির আগে খানিকটা কথা বলেছি, বিরতির পরে মতি আপা আপনি যদি একটু বলেন। আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে, অনেক দিকে আমরা স্বাবলম্বী হয়েছি, শক্তিশালী হয়েছি। তারপরেও কতগুলো চ্যালেঞ্জ আমরা দেখতে পাই। যেমন একটা হচ্ছে ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি এখনো মাঝে মধ্যে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করে, দুর্নীতির বিষয়টি এখনো আমাদেরকে মন খারাপ করে। এবং আপনাকে আমরা জানি যে মানে বাংলাদেশের সবচাইতে সৎ একজন আপনাকে রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের মতিয়া চৌধুরীকে সবাই এক নামে জানে। এই বিষয়গুলো যদি আপনি একটু বলেন যে আপনাকে নিশ্চয়ই কষ্ট দেয়, মাননীয় প্রধানমন্ত্রীকে কষ্ট দেয় এই দুর্নীতির বিষয়টা, সাম্প্রদায়িকতার বিষয়টা, কিংবা এই গত কয়েকদিনে দেখলাম ধর্ষণের ঘটনাগুলো এমন ভাবে আসছে যেটা আমাদেরকে মন খারাপ করে দিচ্ছে। এই স্বাস্থ্য খাতে দুর্নীতি সহ এই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে, চ্যালেঞ্জটা তিনি কিভাবে মোকাবেলা করছেন আপনি যদি বলেন। আমি বদলে যাওয়া বাংলাদেশের সঙ্গে আরেকটু যোগ করতে চাই, সেটা হলো যে সেনাবাহিনীতে মেজর জেনারেল হবে কোনো মহিলা, এটা কেউ কোনদিন ভেবেছিল? ভাবেনি। শেখ হাসিনা সেটা সম্ভব করেছেন। ভোটার লিস্টে কেন জাতীয় পরিচয়পত্র সব জায়গায় বাবার নামের সঙ্গে মায়ের নাম, এটাও কিন্তু জনেছি শেখ হাসিনারই অবদান। এরকম বলতে গেলে অনেক বলতে হবে। তা আপনি যে কথাটি আরেকটা, যেমন আমরা খুব বলি যে নারী পুরুষের বাইরে যে আরেকটা লিঙ্গ আছে হিজড়া, তাদের স্বীকৃতিও কিন্তু তিনি দিয়েছেন। এটা কিন্তু দারুণভাবে প্রশংসিত হয়েছে পুরো পৃথিবীব্যাপী। থার্ড জেন্ডার। কাজে এই যে ওনার কাছে মানুষের পরিচয়, হ্যাঁ নারী পুরুষ বা এটা তো আছেই, কিন্তু প্রথম পরিচয় হলো মানুষ, সবার উপরে মানুষ সত্য। এই কথাটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে প্রাণে তিনি বিশ্বাস করেন। এটা লোক দেখানো কোনো পোশাকি কথা নয়। আর আপনি যে সমস্যাগুলির কথা বলছেন এগুলো আছে এবং এগুলোকে দেখতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন কিনা, এগুলোকে লালন করছেন কিনা, বা এগুলোকে কমিয়ে আনার ব্যাপারে তিনি উদাসীন কিনা। উনি প্রত্যেকটি ঘটনায় সেখানে তিনি কঠোর শাস্তির জন্য উদ্যোগ নিয়েছেন এবং দিয়েছেন। সেই আবার বিচারহীনতা, আমাদের দেশে যদি ধর্মার পাচারের যে একটা বিচার আছে এখনই করতে হবে, সেটা তখনই আবার অনেকে বলবে যে আইনের শাসন নাই। তা আইনের প্রক্রিয়াগুলোকে মানে অধিক মানে একের পর এক একটা পদক্ষেপ পার হয়ে তারপরে তিনি কিন্তু ঠিকই সেখানে উনি সেই দলও দেখেন না, কাছের মানুষও দেখেন না, বা সেই প্রিয়জনও দেখেন না, সেখানে তিনি ঠিকই
অত্যন্ত কঠোরভাবে সিদ্ধান্ত নেন এবং সেটা বাস্তবায়িত করেন। আজকে এইগুলো যদি না হতো তাহলে মানুষ কেন, যে বিদ্যমান সমস্যার কথা বললেন, অবশ্যই এটা কেউ অস্বীকার করবে না, অন্ধ না হলে কেউ অস্বীকার করার কথা না, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষের এবং বিশেষ করে নারী সমাজের যে অগাধ আস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, এটা কিন্তু মানে সবাই স্বীকার করবে। আর অন্যদিকে যেটা এই যে মানে যাকে বলে প্রতিবন্ধী, এই প্রতিবন্ধীদেরকে এইখানে, হ্যাঁ, পৃথিবীতে এই সমস্ত স্লোগান ওঠার আগেই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রতিবন্ধীর ইস্যুটি নিজের দেশে অত্যন্ত মানে সেই দৃঢ়তার সঙ্গে তিনি প্রতিষ্ঠিত করেছেন। আমি নিজেই দেখেছি, আগে আমি যখন 91-তে ইলেকশন করি, বাড়িতে কে কে আছে, অমুক আছে, কিন্তু বা মেয়ের বিয়ে ঠিক হবে, যে ছেলেটি প্রতিবন্ধী বা যে সন্তানটি প্রতিবন্ধী তাকে তারা লুকিয়ে রাখত। মেয়ের বিয়ে ঠিক হবে, সেখানে মানে সেই প্রতিবন্ধী ভাই বা প্রতিবন্ধী বোনটার 3 বাড়ি বা 3 গ্রাম দূরে কারো আত্মীয়র বাড়িতে রেখে আসতো। কিন্তু আজকে আমি দেখি যে যখন কোনোখানে যাই, প্রতিবন্ধী ছেলেটি বা মেয়েটি এসে বলে সেই মানে কেনে গলায় বা সম্মান করতে না, মানে বলতেও পারে না। এই যে সাহসটা, এটা কে দিয়েছে? এটা দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আসলে মানুষকে মানুষ বলে স্বীকৃতি দেওয়ার ভিতর দিয়েই কিন্তু মানুষ কিন্তু সভ্যতার দিকে আগায়, এবং সেই সভ্যতা কিন্তু আধুনিকতার সেই একটা প্রথম না, অন্যতম ধাপ। সেই জায়গাটিতে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ছক কষা সেই হিসাব করে করে তিনি দেশের, আপনি যেটি বললেন ধর্মান্তর ইত্যাদি, এগুলোকে তিনি যেমন হিসাবে রাখেন, আবার এটাও ঠিক এর সঙ্গেই কিন্তু উনি থেমে যান। আমি আবারও বলছি, মেজর জেনারেল সেই সেনাবাহিনীতে বা অন্যান্য জায়গায় মায়ের নাম, আমার মনে আছে 91-তে যখন আমাদের মায়ের নামের কথা আসলো, তখন আমাকে গিয়ে বলতে হয়েছে যে হাসরের ময়দানে কিন্তু সেই মায়ের নামে ডাকা হবে, বাবার নামে ডাকা হবে। জি, এই কথা বলে বলে আমার গ্রামের ভোটারদেরকে কনভিন্স করতে হয়েছে। তা ঠিক তেমনি এই যে মেয়েদেরকে সামনে নিয়ে আসে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি, যে আমাদের দেশের মেয়েদের কোথায় এগিয়ে নিয়ে গেল, সেটা গ্রামে গেলে আমরা বুঝতে পারি। অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করে একজন দর্শক বোধহয় ফোন দিতে চাচ্ছেন, আপনাকে কথা বলতে যাচ্ছেন। যে প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে যদি প্রশ্ন কিংবা মতামত যেটা আপনি করতে চান করতে পারেন, বলুন। হ্যালো, বলুন, আমরা শুনবো। হ্যাঁ, হ্যালো। জি জি, বলুন। হ্যাঁ, আমার নাম হলো মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। আমি আসলে বেসিক্যালি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ছিলাম। জি। আর মোদি আপাকে আমি বিশেষ করে অনেক শ্রদ্ধা করি, মানে এই জন্যই শ্রদ্ধা করি, আমরা যারা নতুন প্রজন্মের রাজনীতি করার চেষ্টা করছি, আমাদের কাছে উনি একজন আদর্শ। উনি পুরো বাংলাদেশের সবার কাছে উনি সম্মানিত, সবাই ওনাকে সম্মান করে তার সততার জন্য। তিনি 100% এইরকম পরীক্ষিত 100% দুর্নীতি মুক্ত একজন মানুষ। এটা আমরা সব জায়গায়, আমাদের ক্লাসে, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সব জায়গায় আমরা ব্যবহার করি, রাজনীতির অঙ্গনে না। মতি আপা একজন মডেল এবং অনন্য মানুষ, আসলে সেটা বলবার অপেক্ষা রাখে না। তো আপনি যদি বলেন, আজকে জননেত্রী শেখ হাসিনার 74তম জন্মদিনে আমরা কথা বলছিলাম, তো আপনি যদি কিছু যোগ করতে চান সালাউদ্দিন। জি জি, আমি একটু প্রশ্ন করতে চাই আপাকে এটাই, উনি দীর্ঘদিন যাবৎ নেত্রীর সাথে কাজ করছেন। জি। এবং কোন জিনিসটি, নেত্রীর কোন বিষয়টা মোদি আপাকে খুব বেশি আকৃষ্ট করেছে? কথা প্রশ্ন শেষ? জি, প্রশ্ন কি শেষ সালাউদ্দিন? প্রশ্ন আপা আমি বুঝেছি। আমি যেটা বলি, আপনি এইটা অনেকক্ষণ কথা বলেছেন। অবশ্য ও বলেছে আপনি মাননীয় প্রধানমন্ত্রী খুব কাছ থেকে অনেক বিষয় অনেকদিন ধরে কাজ করেছেন, তার ব্যক্তিত্বের কোন দিকটি আপনাকে বেশি আকৃষ্ট করেছে? আমার মনে হয় যে শুরুতেই আপনি এইটা নিয়ে একটু কথা বলেছেন অবশ্য, তারপরে যদি আরেকটু বিস্তার করেন আপনি। জি প্লিজ। যেটা আমি প্রথমে বলছি, এখনো সেটাই বলবো, যে ওনার যে সহজিয়া ভাব, কোনো কৃত্রিমতা নাই, এবং সমস্ত
অবস্থার সঙ্গে, সেই 2 কম্বলের সঙ্গে মানিয়ে আবার হোয়াইট হাউস পর্যন্ত, সেখানে তার কোনো, আমি হোয়াইট হাউস পর্যন্ত ওনাকে দেখিনি, কিন্তু আমি তো রোমে দেখেছি। রোমে সেই রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সেখানে ফিডেল ক্যাস্ট্রো ছিলেন এবং অন্যান্যরা ছিলেন। তখন যে তার যে সবার সঙ্গে এত প্রাণবন্ত, বোঝাই যায় যে সেখানে কোনো কৃত্রিমতা নাই। এবং ওনার এই যে প্রাণবন্ত কৃত্রিমতাহীন আচার আচরণ, এটা কিন্তু অন্যকে প্রভাবিত করে। এই যে দেশটা এগিয়ে যায়, খালি উনি তো হয়তো মাসে ওনার বক্তৃতা বা দিনে বা সপ্তাহে একটা বক্তৃতা শুনি, কিন্তু এটা শুনে টেলিভিশনে দেখে গ্রামের একটি মেয়ে বা একজন বধূ কিংবা একজন মুরব্বী মহিলা, নানি দাদি যার বয়স, তারা যে কিভাবে ওনাকে সহজভাবে গ্রহণ করে, মনে হয় বলছে এই যে আমরা নেত্রী কথা কইতেছে, আমরা নেত্রী। সেখানে কিন্তু তারা বলে না যে প্রধানমন্ত্রী কথা কইতেছে, আমরা নেত্রী কথা কইতেছে। এই আমরা নেত্রী, এই জায়গাটাতে নিজেরা প্রতিষ্ঠিত করা, এটা কিন্তু একটা বিরল গুণ। যেমন বঙ্গবন্ধু বলতেন ভাইয়েরা আমার, আর এদিকে জনগণের তরফ থেকে আমি শুনতে পাই নেত্রী সম্বন্ধে আমরা নেত্রী কথা কইতেছে, প্রধানমন্ত্রী কথা বলছে এইটা না, আমরা নেত্রী কথা বলছে। এটাই ওনার সবচেয়ে মানে জনগণের হৃদয়ের সেই মণিকোঠায় আশ্রয় করা এবং তাদের একজন কাছের মানুষ, আপন মানুষ, আমরার মানুষ। এই জায়গাটা আমরা কোথায় পৌঁছাতে পারিনি, আমরা কেউই পৌঁছাতে পারিনি, উনি যেভাবে পৌঁছেছেন। অনেক ধন্যবাদ। আমরা আরেকটা বিষয় জানতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাংলাদেশকে আপনি আরো, আমাদের দেশ এগিয়েছে, মধ্যমায়ের দেশে গেছে, আমরা স্বপ্ন দেখছি আমরা উন্নত দেশের কাতারে যাব, মানে সামনের সময় আর কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং আরো কেমন বাংলাদেশ আপনি তার নেতৃত্বে দেখতে চান? আপনার সামনের বাংলাদেশ কেমন মতি আপনার কাছে শুনতে চাই। দেখতে চাই মানে ক্ষুধামুক্ত হয়েছে, কিন্তু সেই খাবার মানে যেটা কথা আছে একটা, যে স্বাধীনতাতে মানুষ বিচার করে কিভাবে, তার খাবার বাসনে যখন কিছুই থাকে না, ভাত আর লবণটাই হল তার স্বাধীনতা। তারপরে তার সঙ্গে এক টুকরা মানে তরকারি বা একটু ডাল, এটা হল তার স্বাধীনতা। তারপরে তার সঙ্গে মাছ মাংস, অর্থাৎ খাবার থেকে, ক্ষুধা থেকে মুক্তি এবং রুচিকর খাবার, তার মন মতো খাবার, এটা হলো তার এক ধরনের স্বাধীনতা। তার কাপড় চোপড়, সে মানে সে 2টা কাপড় অদলায় বদলায় পড়তেছে, সেটা তার এক ধরনের। আগের কাপড় ছিল না, ছেঁড়া কাপড়, মানুষ আসলে আমি এমন দেখছি যে সে আড়ালে দাঁড়ায় কথা বলে যাতে ছেঁড়া শাড়িটা দেখা না যায়। এগুলো আমাদের দেখতে হয়, দেখতে হচ্ছে যে আদার ডে, এখন সেটা নাই। কিন্তু সেই অবস্থাটা থেকে আজকে 2টা 3টা শাড়ি বা একটু ভালো, গ্রামে একটা শব্দ কিন্তু খুব চলে, সেটা হলো ড্রেস। এই ড্রেস পড়তে হবে, ড্রেস দরকার। মানে এই ড্রেস শব্দটা যে গ্রামে নিয়ে গেলেন, কে নিয়ে গেলেন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে দেখেন এই যে গার্মেন্টস এর মেয়েদের যে মানে সেই উত্থান, আমি বলবো, তারা যে তাদের সেই গার্হস্থ্য কাজের বাইরে সে আর কোনো কাজ করবে এবং পয়সা সেই উপার্জনের সে একটা অবলম্বন, একটা স্বাবলম্বী হয়েছে। অনেক ধন্যবাদ আপা। আমরা একদম শেষ পর্যায়ে অনুষ্ঠানের শেষ করব। আপনাকে ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ প্রশ্ন করবার জন্য, অনুষ্ঠান দেখবার জন্য। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করছি, তার দীর্ঘায়ু কামনা করছি এবং তার নেতৃত্বে আমরা চাই পুরো বাংলাদেশ আরো স্বাবলম্বী হবে এবং পুরো পৃথিবীর বুকে আরো বেশি বুক উঁচিয়ে দম্ভ ভরে বাংলাদেশ যে স্বাধীন জাতির মর্যাদা কতদূর নিয়ে যেতে পারে, সেরকম একটা আত্মম্ভর আশা রেখে একটা ক্ষুধামুক্ত, বৈষম্যমুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নের প্রত্যাশা রেখে আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.